দেখুন, আমাদের বাংলায় একটা কথা আছে, সেটা হচ্ছে বোতলবন্দি। এই কথাটা এই মুহূর্তে রাজ্যের শাসক দলের ক্ষেত্রে খাটে কিনা, সেটাই আমরা এই এপিসোডে দেখব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। মামলায় মামলায় জেরবার। একদিকে তো এসআইআর প্রসেস চলছে, আর একদিকে এমসিসি লাগু হয়ে গেছে নির্বাচন কমিশনের, সেটা নিয়ে আবার মামলা, বিভিন্ন আধিকারিকদের ট্রান্সফার করবার বিষয় নিয়ে। আজকে এক প্রকার সুপ্রিম কোর্টে, মানে ভর্ৎসনা বললে ভুল বলা হবে, একেবারে তাড়িয়ে দেওয়া যাকে বলে, প্রায় সেরকম অবস্থা হলো রাজ্য সরকারের নিজের করা মামলাতে। সেটা হচ্ছে চিংড়িহাটা মেট্রো প্রকল্প, যেখানটাতে কাজটা আনফিনিশড রয়েছে দীর্ঘদিন ধরে। সেটা নিয়ে হাইকোর্ট হয়েছিল, হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকার, সেটাতে হেরেছিল এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ঠিক সময় মতো শেষ করতে, এবং সেইটার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে যাওয়া। এই রকম অবস্থাতে সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিল যে হয় মামলা তুলে নাও, না হলে কিন্তু খারিজ করে দেবো। দুই, তাকে সুপ্রিম কোর্ট এটাও বলল যে উৎসব আপনার কাছে আপনাদের কাছে উন্নয়নের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আরো বহু ভর্ৎসনার কথা। রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন এই মামলাটাতেও হার। এসআইআর মামলা যা অবস্থা হয়ে আছে, আজকে আপনাদেরকে জানিয়েই ছিলাম আগে যে আজকে সূত্র মারফত খবর ছিল যে আজকে তার একটা হিয়ারিং এর সম্ভাবনা ছিল, কিন্তু সকাল থেকেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে রোস্টারটা আছে সেটা দেখতে গিয়ে দেখতে পাই যে সেখানে কিন্তু সেই মামলাটি বা এসআইআর মামলা যেটা এই মুহূর্তে, সেটা সেখানে নথিভুক্ত নেই। পাশাপাশি আজকে আপনাদের সঙ্গে এই এপিসোডে যখন কথা বলছি তার খানিকক্ষণ পরেই হয়তো এসআইআর এর যে সাপ্লিমেন্টারি লিস্টের প্রথম ধাপ, সেটা হয়তো প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে যেতে পারে, এবং পরবর্তীতে আরো শুক্রবার করে করে প্রত্যেকটা লিস্ট বেরোবে। সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আগের এপিসোডগুলোকে যথেষ্ট করেছি। কিন্তু আজকে এই সমস্ত মামলাগুলোর সাথে আগামীকালটাও কিন্তু বাদ যাচ্ছে না। আগামীকাল এখনো পর্যন্ত যা ঠিক আছে সেটা হচ্ছে গত 18 তারিখে যে আইপ্যাক ইডি কেসের যে মামলাটি ছিল, যেটাতে মুখ্যমন্ত্রী স্বয়ং জড়িয়ে পড়েছেন এবং তার বিরুদ্ধে ইডির ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ আছে, এবং তার সাথে যা আর মুখ্যমন্ত্রীর যে সঙ্গে আরো যে সমস্ত অফিসিয়ালরা ছিলেন, ক্যালকাটা পুলিশ কমিশনার, তৎকালীন ডিজিপি রাজীব কুমার থেকে শুরু করে আরো অনেকে। প্রথমে প্রতীক জৈন তার বাড়ির থেকে ফাইল নিয়ে, ল্যাপটপ নিয়ে, মোবাইল নিয়ে বেরিয়ে আসা, সেটা, এবং তৎপরবর্তীতে ইডি যেখানে রেড করছিল আইপ্যাকের অফিসে, সেখান থেকে গিয়ে বান্ডিল বান্ডিল ফাইল নিয়ে চলে আসা, এই সমস্ত বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত যে কটা অবজারভেশন দিয়েছে একটাও রাজ্যের পক্ষে যায়নি। যেমন মুখ্যমন্ত্রীর এই ধরনের তদন্তর কাজে জড়িয়ে পড়া বা অনভিপ্রেত, এটা রাষ্ট্রের কাছে খুব একটা ভালো সংকেত দেয় না, ইত্যাদি ইত্যাদি যখন সওয়াল জবাব চলেছে তাই অবজারভেশনগুলো সুপ্রিম কোর্ট কিন্তু দিয়েছেন। এর পরবর্তীতে গত দিন আমরা দেখতে পেলাম কি, যে ওই মামলাটার মেনটেনেবিলিটি নিয়ে 18 তারিখ প্রায় 3.5 ঘন্টার বেশি সময় আবেদন বিপক্ষের যে আইনজীবী যারা ছিলেন ইডির বিপক্ষে, তাদের মধ্যে থেকে একটানা সওয়াল করা হয় মামলার মেনটেনেবিলিটি বা গ্রহণযোগ্যতা নিয়ে। যদিও এর আগে মামলাটি অলরেডি 2 দিন শুনানি হয়েছে, তারপরে ওই দিন আবার বিচারপতিরা তাদেরকে অ্যালাও করেন যে ঠিক আছে সেটাও তারা শুনবেন। যদিও সেদিনকেই কিন্তু একদম মামলাটা শুরুতে কপিল সিব্বাল সহ আরো অন্যান্য আইনজীবী যারা ছিলেন এবং মিস্টার দেওয়ান ছিলেন, তারা এটা জানান যে মামলাটিকে পিছিয়ে দেওয়া হোক। কেন পিছিয়ে দেওয়া হোক না, তারা এভিডেভিটের জবাব রেডি করতে পারেনি। কেন জবাব রেডি করতে পারেনি, সেটাই হচ্ছে এই এপিসোডের আমাদের প্রধান অনুমান, অনুসন্ধান, যাই বলুন, তার মুখ্য বিষয়। সেটা হচ্ছে যে ইডি নাকি প্রথম যে অভিযোগনামা যেটা ছিল তাদের, পরবর্তীতে তার যে অ্যাডজয়নার দেয়
বা তার সাথে যে সংযোজনী দেয় সেটা নাকি মূল আবেদনের থেকেও এতটাই বিশাল বড় যে সেটা তারা দীর্ঘদিন ধরেও পড়ে শেষ করে উঠতে পারেননি। যখন এই কথা ওঠে তখন মাননীয় বিচারপতিরা জানান যে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না, এবং আগের দিন তারা এটাও বলতে চেয়েছিল যে আগের দিন ইডি টাইম চেয়েছিল, তাই আমাদেরকেও টাইম দেওয়া হোক, এবং বিচারপতিরা সেটাকেও খারিজ করে বলেন না, আমরা মামলা শুনব। এই যে একটা মনোভাব আদালতের সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, সেটা আজকের সুপ্রিম কোর্টের আজকের রায়ে, প্রধান বিচারপতির রায়ে, এসআইআর মামলার প্রত্যেকটি রায় আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রত্যেকটা অবজারভেশনে আমরা দেখতে পেয়েছি সেটা। এবং এই যে আইপ্যাক মামলা বা ইডি বনাম যে আইপ্যাক মামলা, যাতে মুখ্যমন্ত্রী নিজেও পার্টি, তার সঙ্গে তার অন্যান্য যারা পারিষদবর্গ ছিল তারাও সেখানে পার্টি, সেটাতেও কিন্তু সুপ্রিম কোর্টের এই কঠোর অবস্থান আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে আগামীকাল ঠিক কি হবে। আগামীকাল অনেক মানুষের মতো আমরা এটাও ভেবে নিতে পারি ধুস ও কিচ্ছু হবে না, ও আবার হিয়ারিং হবে, আবার ডেট নিয়ে পেছাতে থাকবে। হতেই পারে, আইনের জটিল ব্যাপার, আমরা কতটুকুই বা বুঝি। কিন্তু যেটা সূত্র মারফত খবর, ইডির ওই যে সাপ্লিমেন্টারি যে অভিযোগনামা, তাতে ইডি এমন এমন বিস্ফোরক তথ্য ওখানে দিয়েছে যেটার জন্যে আবার রাজ্য সরকারকে গতদিন একটানা কিন্তু মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে হয়েছে, যে মামলাটি আদৌ ওই বেঞ্চে হতে পারে কিনা। কেন দুজনের বেঞ্চে ওই মামলাটি হবে? এই মামলা তো পাঁচজনের ডিভিশন বেঞ্চে হওয়ার উচিত, সাংবিধানিক বেঞ্চে হওয়া উচিত। এর সাথে আর্টিকেল 32 সহ আরো বিভিন্ন রকম আইনের ধারাগুলো দেখিয়ে তারা এটা বলতে চেয়েছিলেন যে এক্ষেত্রে যে একটি সরকারের বিরুদ্ধে ইডি এইভাবে অভিযোগ আনতে পারে না। কিন্তু আমরা তো এটুকু দেখেছি যে এই মামলাটি, আমরা সাধারণ চোখে যেটা দেখেছি সেটা দর্শক আপনারাও বলুন, যে ইডি একটি সংস্থার দপ্তরের রেড করতে গেছিল। সেটা একটা প্রাইভেট সংস্থা, সেটা যে কোনো একটা প্রাইভেট সংস্থাই হতে পারে, নাম যা খুশিই হোক না কেন। এখন সেই তদন্তটা মুখ্যমন্ত্রী নিজে ছুটে গিয়ে সেটার যা রূপদান করলেন তাতে করে, এবং তার যা পরবর্তীতে যা বয়ান যে ওটা হচ্ছে তাদের দলের মেন স্ট্র্যাটেজির জায়গা, এবং ইডি সেই গোপন তার ভোটের যা গোপন তথ্য সেগুলো সমস্ত চুরি করে নিতে এসেছিল, ট্রান্সফার করে নিয়েছে। আর ইডি পাশাপাশি ডাকাতির অভিযোগ পর্যন্ত এনেছে। কিন্তু আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে তো মামলার মেনটেনেবিলিটিতে ওই প্রশ্নগুলো আসা উচিত ছিল না বোধহয়। মাননীয় বিচারকরা অবশ্যই সেটাকে নিশ্চয়ই আগামী দিন দেখবেন। একটা প্রাইভেট সংস্থা, সেই সংস্থাতে যদি একটি দেশের স্বাধীন তদন্তকারী সংস্থা সেখানে তাদের তদন্ত না করতে পারে, তাহলে তো কোনো তদন্তই হতে পারবে না। এবং সেখানে যদি মুখ্যমন্ত্রী গিয়ে, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে যদি সেখানে বাধা দান করেন, এবং সেই বিষয়ে যদি আর কোনো কিছুই না হয়, তাহলে এটাও কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা প্রথম হিয়ারিং এ বলেছিলেন যে এটা যথেষ্ট সিরিয়াস, এবং এটা সারা দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কিন্তু একটা বাজে উদাহরণ তৈরি করতে পারে। এবার ইডি কতটা তদন্ত করতে পারে, কতটা পারে না, আইনের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিভিন্ন রকম দিকগুলো নিয়ে কাটাছেঁড়া চলবে। কিন্তু শাসক দলের মূল দুশ্চিন্তার কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে ওই প্রতীক জৈনের বাড়িতে ইডির রেড, এবং পরবর্তীতে তার দপ্তরে, আইপ্যাক নামক সংস্থার দপ্তরে তাদের রেড। এখানে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে সেটা অবশ্যই আগামী দিনে কোর্টে কি হবে সেটাই সত্য, কিন্তু এটা আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ইডির কাছে দ্বিতীয় যে এফিডেভিট তারা জমা দিয়েছে বলুন বা অভিযোগনামা জমা দিয়েছে, সেটাতে তারা বিভিন্ন রকম ইললিগাল ট্রানজাকশনের উল্লেখ করেছে, একাধিক ইললিগাল সেই সমস্ত ট্রানজাকশন, এবং সেইটা হচ্ছে কয়লা পাচার কাণ্ডে। কারণ এই মামলাটাই যে তদন্তটা করতে গেছিল ইডি, সেটা হচ্ছে কয়লা পাচার কাণ্ডের তদন্ত। সেই মামলাটাতে এমন এমন বেশ কিছু বড় বড় নাম
এবং তাদের যে ট্রানজাকশন মানে আর্থিক লেনদেন এবং সেখানে হাওলার লেনদেন, এটা তো প্রকাশ্যে সুপ্রিম কোর্টে ইডি বলেইছে, হাওলার লেনদেন এবং হাওলার মাধ্যমে বিপুল টাকা সেখান থেকে লেনদেন করা হয়েছে। এটা শুধু না, এই টাকার লেনদেন ইত্যাদি ইত্যাদিতেই যদি ব্যাপারটা থেমে থাকতো তাহলেও বোধহয় ব্যাপারটা এতটা দুশ্চিন্তার হতো না হয়তো শাসক দলের কাছে, যাতে মরিয়া হয়ে সেটাকে ডিফেন্স করবার চেষ্টা করছে যেভাবে। সেটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এক, যে ওই পুরো তদন্তটার মধ্যে ইডি এমন কিছু তথ্য তার আগে থেকেই পেয়েছিল যেটাকে ওখানে ওই মিসিং লিঙ্কটাকে জুড়তে এসেছিল, এবং সেইটা একটা বেশ বড় প্রভাবশালী নাম, একটা না একাধিক এমন কিছু নাম পাওয়া গেছে যেখানে এই ট্রানজাকশনগুলি ঘটেছে, এই অবৈধ ট্রানজাকশনগুলি ঘটেছে। এবার ঘটনাচক্রে কি ঘটলো, এক তো ওগুলো পেয়েছিল ইডি তথ্যগুলো, যদি এই সূত্রের খবর ঠিক হয়, তার সাথে আবার মুখ্যমন্ত্রী এই যে মরিয়া মনোভাব সেই ফাইলগুলো নিয়ে আসা, এটা একটা সাধারণ বাচ্চার চোখে, শিশু সুলভ চোখেও কি এটা মনে হবে না তোমার অত তাড়া কিসের? আচ্ছা, হতে পারে পার্টির তথ্য ওখান থেকে তুলে নিচ্ছে, যদিও ইডি কিন্তু বারবার করে জানিয়েছে যে ওখানে প্রবেশ করবার সময় মুখ্যমন্ত্রী বা কেউ এই সমস্তগুলো তুলে নেওয়ার সময় কোনো রকম তাদের কোনো অনুমতি নেয়নি, এটা কোর্টে জানিয়েছে ইডি। এবং এই দিন সলিসিটর জেনারেল তুষার মেহতা লাস্ট দিন যে হিয়ারিং হয়েছে সেখানে ওই অতটা কিছুই কথা বলতে দিচ্ছে না এরকম একটা পরিস্থিতি যেখানে, এবং জজ সাহেবরা আমার যেটুকু মনে হয়েছে অ্যালাউ করেছেন পুরো বলে নাও তোমাদের যা আছে বলার, পুরোটা ওনারা মন দিয়ে শুনেছেন, কারণ পরবর্তীতে এই প্রশ্ন উঠতে পারত যে আমাদের কথা পুরো শোনাই হলো না ইত্যাদি ইত্যাদি প্রশ্ন উঠতে পারত। সেই জন্যে তুষার মেহতা মাঝখানে বলেছিলেন যে এটা হচ্ছে একজন রাজ্যের যিনি হেড মাথা, তিনি যদি সক্রিয়ভাবে এইরকম তদন্তে বাধা দেন তার মতো সিরিয়াস কেস, কাজেই সেই সিরিয়াস কেসে কারা কারা জড়িয়ে যেতে পারে, সুপ্রিম কোর্ট আগামীকাল তার কি ভূমিকা রাখেন সেগুলো তো আমরা দেখব। কিন্তু এখন এই কথাটা দিয়ে যে শুরু করলাম বোতলবন্দি অবস্থা, এই যে এসআইআর আর খানিকক্ষণের মধ্যেই তার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, 65 লাখ বাদ গেছে, এই আজকে বেরোলে আজ বা খানিকক্ষণের মধ্যে কখন বেরোবে সেটা জানা যাবে, আরো যে বাদ পড়বে সেই বাদ পড়াটা কখনোই শাসক দলের কাছে স্বস্তি দিচ্ছে না, পয়েন্ট ওয়ান। 2 নম্বর হচ্ছে এই যে পরপর এতগুলো মামলাতে শাসক দল বিভিন্ন রকম তাদের নেতা নেত্রীরা অলরেডি জড়িয়ে রয়েছেন, সেটাও শাসক দলের কাছে স্বস্তি নয়। লাস্টলি এই যে এসআইআর নিয়ে যে মামলাটা, সেটা এই তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার ফলবশতই এই আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গেছে। আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস যদি এই পুরো প্রসেসটা ঠিক সময়সীমার মধ্যে, এখন তো আজকে যদি বেরোয় আজকের পর থেকে আরো মোটামুটি কম বেশি 13-14 দিন মতো বাকি থাকছে, তার মধ্যে পুরো তালিকা বার করতে হবে। এর সংক্রান্ত একটা ঘোষণাও করি যে গত এপিসোডে এই বিষয়ে আমার বলতে গিয়ে একটা ভুল হয়েছিল, যেটা আমি তখনকার মতো পেন্ডিং লিস্ট 33 লাখ বলতে গিয়ে আমি 23 লাখ বলে ফেলেছিলাম 2-3 বার, তার জন্য আমরা দুঃখিত অত্যন্ত। কিন্তু এই যে 33 লাখ কি 30 লাখই ধরুন, এই যে বাদ পড়ে থাকবে 33-32 এরকম বাদ পড়ে থাকবে, এটা আগামী 2টো শুক্রবারের মধ্যে যদি কমপ্লিট না হয় তার এফেক্ট এই তৃণমূল কংগ্রেসের এই শাসক দলের ওপর কি আসতে পারে, আগামী দিনে রাষ্ট্রপতি শাসন হতে পারে কিনা, এবং রাষ্ট্রপতি শাসন হলে কোন দলের সুবিধা হতে পারে। অন্তত শাসক দল যে খুব বেশি সুবিধা পাবে না, তার ভোট মেশিনারি যেভাবে স্তাবক অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে চালাতেন তারা, সেটা অলরেডি নির্বাচন কমিশন তার দাঁত নখ ভাঙতে শুরু করে দিয়েছে। বিভিন্ন রকম ট্রান্সফারগুলি করেছেন, মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে লাগাতার বিভিন্ন রকমের ডিএম, এসপি থেকে ডিআইজি থেকে সমস্ত র্যাঙ্কের সমস্ত রকমের অফিসারদের যেমন ট্রান্সফার করেছেন,
তেমনি পাশাপাশি আবার এটাও ভাবতে হবে যে এই ট্রান্সফারগুলোর জন্যেও কিন্তু আবার রাজ্যের শাসক দল ছুটে গেছে আজকে কলকাতা হাইকোর্টে সেই মামলা শুনানিতে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন এজলাসে দাঁড়িয়ে যে কত রকম ভাবে এই কাজগুলো রাজ্যের ক্ষতি করে দিচ্ছে। মুখ্য সচিব সরিয়ে দিলে সেই মুখ্য সচিবকে কোথায় মানে পোস্টিং দেওয়া যাবে? অন্যদের নয় পোস্টিং দেওয়া যাবে, কিন্তু মুখ্য সচিবকে কোথায় পোস্টিং দেওয়া যাবে? যাকে কিনা নির্বাচনের কাজে ব্যবহার করতে দেওয়া হবে না বলা হচ্ছে, তাকেই আবার অন্য রাজ্যে নির্বাচনের কাজে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে এক টানা লাগাতার বিপক্ষের আইনজীবী মিস্টার নাইডুর সঙ্গে ছিলেন আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তিনি এই সওয়াল জবাবটা তুলেছেন যে রাজ্যের প্রশাসন ভেঙে পড়ছে, এই কাজকর্মগুলো কে করবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কে মেনটেন করবে? রাজ্যের বিভিন্ন রকম যে আরো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ থাকে সেগুলো হবে কি করে? ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো তুললেন। আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে এই প্রশ্নটা থাকছে, এর আগে কি পৃথিবীর কোথাও মানে এই ভারতবর্ষের কোথাও কখনো ভোট হয়নি? এই রাজ্যেও কি ভোট হয়নি? এই রাজ্যেও কি এই ধরনের প্রশাসনিক বিভিন্ন রকমের ট্রান্সফার রদবদল হয়নি? আর হলেই কি রাজ্যের সমস্ত রকমের কাজকর্ম বন্ধ হয়ে যেত? তা তো নয়। পাশাপাশি এই যে আজকে হাইকোর্টের বিচারপতিরা এটাও বলেছেন যে নির্বাচন কমিশন কোন কাজটা আইনের বাইরে করেছে। আরো আপডেট এই মামলা সংক্রান্ত যদি এই এপিসোডে দিতে চাই সেটা অনেক লেন্দি হয়ে যাবে, কিন্তু যেটা বলতে চাইছি, বোতলবন্দি অবস্থা, হাঁসফাঁস অবস্থা কিন্তু এই মুহূর্তে রাজ্যের শাসক দলের। কিন্তু সেই সুযোগ রাজ্যের বিরোধী দল বিজেপি কতটা তুলতে পারবে, সেটা তাদের সেই অনুযায়ী প্রচার কৌশল সেইভাবে যদি নামাতে পারে, যেটা আজকে প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে পর্যন্ত বলেছে, নির্মম সরকার। অন্যকে, কেন্দ্রকে সমালোচনা করবার আগে নিজেদের মুখ দেখা উচিত আয়নায়। এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী এটা জানিয়েছেন। আগামী দিনে প্রধানমন্ত্রীর এই বাংলা জুড়ে 14টা জনসভা হওয়ার কথা। এখন প্রচার কৌশল বিরোধী দল এই এতগুলো সুযোগকে কিভাবে কাজে লাগাবে সেদিকে সাধারণ মানুষ তাকিয়ে থাকবে, আমরাও তাকিয়ে থাকবো। আপনাদের এপিসোড ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর আপনাদের সুচিন্তিত মতামতগুলি পাঠান। আর আগামী যে এপিসোডগুলি, সেই এপিসোডগুলির জন্য আপনাদের ওই নোটিফিকেশন বেলটিকে আপনারা অন করে রাখুন, অল করে রাখুন, যাতে পুরো সবকটা এপিসোড আপনারা দেখতে পান। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। নমস্কার।